তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আমরা একটা খুব ইম্পর্টেন্ট পলিসি ডিবেটের উপর আমরা একটা আলোচনা করতে চলেছি। তো যেটা সোশ্যাল ওয়ার্কের দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে পাবলিক পলিসিও বলতে পারেন এবং জেন্ডার জাস্টিস ডিবেটও বলতে পারেন, এসবের দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। তো এই ডিবেটটার টপিকটা হচ্ছে মেনস্ট্রুয়াল লিভ ডিবেট ইন ইন্ডিয়া। তো এই বিষয়টি নিয়ে বর্তমানে ল, লেবার পলিসি, জেন্ডার ইকুয়ালিটি, পাবলিক হেলথ, ফেমিনিজম, সোশ্যাল ওয়ার্ক, মানে বিভিন্ন বিষয় এর মধ্যে কিন্তু জড়িত রয়েছে। তো আমরা আজকের এই আলোচনাটা জাস্ট 5টা পার্টে বুঝবো। তো প্রথম পার্টটা হচ্ছে সুপ্রিম কোর্ট এই টপিকটার উপর কি অবজারভেশন দিয়েছে, যেটা লিগ্যাল কনটেক্সট। তো সেটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। দেন আমরা আসবো ফেমিনিজম পার্সপেক্টিভে। তো ফেমিনিস্টরা সাধারণত এই যে অবজারভেশনটা সুপ্রিম কোর্ট দিয়েছে তারা কি মনে করছে। নেক্সট আমরা আসবো ইন্টারন্যাশনাল কি কি পলিসি রয়েছে এই মেনস্ট্রুয়েশন লিভের উপর, মানে গ্লোবাল মানে কি সিনারিও সেটা আমরা জানার চেষ্টা করব। তার সাথে যেটা আমাদের ইন্ডিয়ান সোশ্যাল কনটেক্সট কি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক কি কি আছে সেগুলো বোঝার চেষ্টা করব, এটা রিলেটেড। অ্যান্ড নেক্সট হচ্ছে সোশ্যাল ওয়ার্ক পার্সপেক্টিভ, ইকুয়ালিটি, ইকুইটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস। তো এই ব্যাপারগুলো আমরা এই টপিকের মধ্যে আলোচনা করব। তো আমরা প্রথমে চলে আসি, আমরা সুপ্রিম কোর্ট কি অবজারভেশন দিয়েছে, মানে যেটা লিগাল কনটেক্সট, সেখানে আমরা চলে আসছি। তো যেটা হয়েছে কি 13ই মার্চ 13th মার্চ 2026-এ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন একটা দায়ের করা হয়েছিল। তো যেখানে বলা হয়েছে যে সারা দেশে ওমেন এমপ্লয়ি যত আছে প্লাস যারা ফিমেল স্টুডেন্ট আছে তাদের জন্য ম্যান্ডেটরি মেনস্ট্রুয়াল লিভ পলিসি দেশের মধ্যে চালু করা হোক। তো এই মামলাটা শুনছিল সুপ্রিম কোর্টের একটা বেঞ্চ, তো যার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের জাস্টিস জয়মাল্য বাগচি। তো আদালত এই পিআইএলটা গ্রহণ করতে অস্বীকার করে, ডিনাই করে। তাছাড়াও মানে ডিনাইয়ের সাথে সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ অবজারভেশন কোর্ট দেয় এবং আদালত জানায় যে সুপ্রিম কোর্ট আমাদের জানায় যে তো দ্য ইস্যু অফ মেনস্ট্রুয়াল লিভ ইজ প্রাইমারিলি আ পলিসি ম্যাটার অ্যান্ড শুড বি কনসিডার্ড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড লেজিসলেচার। মানে যেটা বলতে চাইছে, সুপ্রিম কোর্ট মনে করেছে যে এই ধরনের পলিসি ফ্রেমিংটা জুডিশিয়ারি সিস্টেমের কাজ নয়, মানে সুপ্রিম কোর্টের কাজ নয়, কিন্তু এটা হচ্ছে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভদের ডিসকাশন, তাদের সমন্বয়ে এটা কিন্তু করতে হবে। এছাড়াও সুপ্রিম কোর্ট একটা এক্সাম্পল দেয় যেটা বলছে যে যারা এমপ্লয়ার্স আছে, মানে যারা অ্যাকচুয়ালি রিক্রুট করে থাকে, তো তারা কিন্তু নারীদের নিয়োগ করতে অনিচ্ছুকও হতে পারেন অথবা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব থেকে নারীদের কিন্তু বঞ্চিতও করতে পারেন এটার জন্য। তো এটা নিয়ে সুপ্রিম কোর্ট একটু সংশয় প্রকাশ করেছে। আর এই অবজারভেশনের মাধ্যমে আদালত মূলত এমপ্লয়মেন্ট ইকুয়ালিটি আর লেবার মার্কেট পার্টিসিপেশন এর সম্ভাব্য প্রভাব নিয়ে একটু উদ্বেগ প্রকাশ করেছে। তো এটা গেল মানে সুপ্রিম কোর্ট কি অবজারভেশন দিয়েছে। এবার এটাকে আমরা যদি অ্যানালিসিস করি, প্রথমেই যদি আমরা আসি যারা ফেমিনিজমে যারা একটু বিলিভ করে, যারা সাধারণত বা ফেমিনিস্ট পার্সপেক্টিভের দিক থেকে দেখতে গেলে আমরা এটাকে কিভাবে আমরা চুলচেরা বিশ্লেষণ করতে পারি। তো এই বিতর্কটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে ফেমিনিজম জিনিসটা কি। তো ফেমিনিজম হলো একটা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল মুভমেন্ট যার মূল লক্ষ্য হলো জেন্ডার ইকুয়ালিটি, অর্থাৎ নারী ও পুরুষের সমান অধিকার ও সুযোগকে সুনিশ্চিত করা। তো ফেমিনিস্ট থিওরিতে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কিন্তু পার্সপেক্টিভ রয়েছে। তো এই যে বিষয়টা, এর সঙ্গে প্রধানত 3টে ফেমিনিস্ট অ্যাপ্রোচ সম্পর্কিত। একটা হচ্ছে লিবারাল ফেমিনিজম। তো লিবারাল ফেমিনিজম বলতে আমাদেরকে এই যে পলিসি যে ডিবেটটা হচ্ছে, তো এটা জানতে গেলে কিন্তু আমাদের এই ফেমিনিজমটা কিন্তু ভালো করে জানতে হবে। হ্যাঁ, তো ফেমিনিজমের ক্ষেত্রে লিবারাল ফেমিনিজম বলতে যেটা বুঝছি সেটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড লিগ্যাল ইকুয়ালিটি, এই দুটো জিনিসের উপর জোর দেওয়া। কি কি? একটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি আর একটা হচ্ছে লিগ্যাল ইকুয়ালিটি। তো এই পার্সপেক্টিভ অনুযায়ী যদি ম্যান্ডেটরি মেনস্ট্রুয়াল লিভ যদি চালু করা হয় তাহলে কিছু ক্ষেত্রে এটা কিন্তু ওয়ার্ক প্লেস ডিসক্রিমিনেশন বাড়াতে পারে, তারা মনে করছে যারা লিবারেল ফেমিনিজমে যারা বিশ্বাসী। কারণ কিছু এমপ্লয়ার মনে করতে পারেন যে নারী কর্মীরা কিন্তু কম প্রোডাক্টিভ। নেক্সট ফেমিনিজমের যে কনসেপ্ট সেটা হচ্ছে ডিফারেন্স ফেমিনিজম। তো এই ফেমিনিজমের পার্সপেক্টিভ থেকে কি বলছে, যেমন মেনস্ট্রুয়েশন বা প্রেগনেন্সি ইত্যাদি বাস্তব এবং এগুলোকে হচ্ছে পলিসিতে স্বীকৃতি দেওয়া উচিত। তো ডিফারেন্স ফেমিনিজমে যারা বিশ্বাসী তারা কিন্তু বলছে এগুলোকে কিন্তু পলিসিতে স্বীকৃতি দেওয়া উচিত বা পলিসিতে ইনক্লুড করা উচিত এগুলোকে। আর এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী মেনস্ট্রুয়াল লিভ পলিসি নারীদের ক্ষেত্রে হেলথ, ডিগনিটি, বডিলি অটোনমি এগুলো কিন্তু এনশিওর করতে সাহায্য করে।
নেক্সট যেটা হচ্ছে ইন্টারসেকশনাল ফেমিনিজম। তো বর্তমানে আমরা তো জানি যে ফেমিনিজমের কয়েকটা ওয়েভ চলেছে গোটা বিশ্বে। তো এখন যে ফেমিনিজমের ওয়েভ চলছে সেটা হচ্ছে ফোর্থ ওয়েভ, 4 নম্বর ওয়েভ। তো 4 নম্বর ওয়েভের যে বা ফোর্থ ওয়েভ অফ ফেমিনিজম, এটার একটা গুরুত্বপূর্ণ ধারণা হলো ইন্টারসেকশনালিটি, যা বলতে বোঝাচ্ছে যে জেন্ডার ইনইকুয়ালিটিকে অনেক সময় ক্লাস, কাস্ট, রেস এবং ইকোনমিক স্ট্যাটাস এর সঙ্গে কিন্তু এগুলোকে যুক্ত করে। তো এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী মেনস্ট্রুয়াল হেলথ এই প্রশ্নটা শুধুমাত্র জেন্ডার নয়, বরঞ্চ পাবলিক হেলথ এবং সোশ্যাল ইনইকুয়ালিটি এই দুটোর সঙ্গেই কিন্তু সম্পর্কিত। ঠিক আছে। তো নেক্সট যদি আমরা ইন্টারন্যাশনাল পলিসি কম্পারিজনে যদি যাই, মানে গোটা পৃথিবীতে কি কি মানে পলিসি রয়েছে মেনস্ট্রুয়াল লিভ রিলেটেড, বা এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা দেখতে পাবো পৃথিবীর কিন্তু বিভিন্ন দেশে মেনস্ট্রুয়াল লিভ পলিসি কিন্তু বিভিন্নভাবে অ্যাপ্লাই করা হয়েছে। তো তার মধ্যেও একটা গুরুত্বপূর্ণ কান্ট্রি হচ্ছে যেমন স্পেনের সরকার একটা মেডিকেল মেনস্ট্রুয়াল লিভ ল বলে একটা আইন চালু করেছে, যেখানে যদি কারোর সিভিয়ার যদি মেনস্ট্রুয়াল পেন যদি থেকে থাকে তাহলে সে কিন্তু পেড লিভ নিতে পারে। নেক্সট হচ্ছে জাপান ইন 1947-এ। তো জাপানে যেটা আছে সেটা হচ্ছে লেবার স্ট্যান্ডার্ডস ল। তো ওখানে কিন্তু মেনস্ট্রুয়াল লিভের জন্য একটা আলাদা প্রভিশন রয়েছে। প্লাস ইন্দোনেশিয়া অ্যান্ড সাউথ কোরিয়া, এই দেশগুলোতেও কিন্তু লেবার লয়ে মাসে নির্দিষ্ট দিনে কিন্তু মেনস্ট্রুয়াল লিভ নেওয়ার সুযোগ রয়েছে। তবে বিভিন্ন গবেষণা বা বিভিন্ন রকম রিসার্চে মানে আমরা যেগুলো দেখতে পেয়েছি সেটা হচ্ছে ওয়ার্কপ্লেস কালচার, অর্গানাইজেশনাল নর্মস অ্যান্ড সোশ্যাল স্টিগমা, এর কারণে কিন্তু অনেক ক্ষেত্রেই লিভ কিন্তু সবসময় সমানভাবে ব্যবহার করা যায় না। তো এটা একটা এখানে লুফলস আছে। নেক্সট যদি আমরা দেখতে যাই ইন্ডিয়ান সোশ্যাল কনটেক্সটের অনুযায়ী বা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক কি বলছে, তো ভারতে বা গোটা আমাদের ওয়ার্ল্ডে দেখতে গেলে মেনস্ট্রুয়েশন তো একটা ন্যাচারাল বায়োলজিক্যাল প্রসেস, কিন্তু অনেক ক্ষেত্রে এটা কিন্তু একটা সোশ্যাল ট্যাবু বা স্টিগমা কিন্তু তৈরি করতে পারে। ইন্ডিয়াতে অনেক সময় এটা কিন্তু করেও থাকে, বেশিরভাগ ক্ষেত্রে বলতে গেলে। কিছু সোসিওলজিক্যাল স্টাডি আছে বা কিছু সোসিওলজিক্যাল রিসার্চও আছে, তো যেখানে বলা আছে যেমন অনেক পরিবারে মেনস্ট্রুয়েশন নিয়ে কিন্তু খোলামেলা আলোচনা হয় না আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে। কিছু সম্প্রদায়ের ক্ষেত্রেও দেখা যায় যে মেনস্ট্রুয়েশনের সময় বিভিন্ন রকম কাজে, যেমন টেম্পল এন্ট্রিতে মানে মন্দিরে প্রবেশের সময় বা রিলিজিয়াস বিভিন্ন রকম রিচুয়ালে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় এই মেনস্ট্রুয়েশন প্রবলেমটা। তবে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম অনেক রকমের কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে। তো উদাহরণ হিসেবে বলা যায় যে যেমন বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিনের উপর, দেন স্কুল হেলথ এডুকেশন প্রোগ্রাম করা হচ্ছে বিভিন্ন রকমের, তাছাড়াও বিভিন্ন রকম গভর্নমেন্ট ইনিশিয়েটিভও কিন্তু মেনস্ট্রুয়াল হেলথের জন্য নেওয়া হচ্ছে। এবারে যদি আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের 3টে আর্টিকেলকে এই যে মেনস্ট্রুয়াল লিভ এর জন্য যে সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে তার সাথে আমরা এখানে 3টে আর্টিকেলকে খুব ভালোভাবে আমরা এখানে লিঙ্ক করতে পারছি। তার মধ্যে একটা আর্টিকেল হলো আর্টিকেল 14, যেটা বলছে রাইট টু ইকুয়ালিটি, যেখানে বলছে সব নাগরিক আইনের দৃষ্টিতে কিন্তু সমান। নেক্সট হচ্ছে আর্টিকেল 15, যেটা বলছে প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন, যেটা বলছে লিঙ্গের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। বাট আর্টিকেল 15-এর 3 নম্বর একটা স্পেশাল প্রভিশন আছে, যেখানে বলা হয়েছে নারী ও শিশুদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে। নেক্সট আর্টিকেল যেটা 21, সেটা বলছে রাইট টু লাইফ অ্যান্ড ডিগনিটি। এটা সাধারণত মানুষের হেলথ, ডিগনিটি অ্যান্ড পার্সোনাল লিবার্টি এগুলোকে কিন্তু এনসিওর করে থাকে। এইবারে আমরা তো ফেমিনিজমে দেখলাম বিভিন্ন পার্সপেক্টিভ বিভিন্ন রকম ভাবে বলছে। এইবার কেউ হয়তো বলছে, কোনো ফেমিনিজম গ্রুপ বলছে যারা বলছে আমাদের সুপ্রিম কোর্ট যে অবজারভেশনটা দিয়েছে তাদের ফরে, কেউ আবার বলছে যারা পিআইএল করেছিল তাদের ফরে। হ্যাঁ, তো এখানে দুটো জিনিস চলে আসছে, একটা হচ্ছে ইকুয়ালিটি, একটা হচ্ছে ইকুইটি। তো এই বিতর্কে একটি গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি এই টপিকটার ক্ষেত্রে। তো ইকুয়ালিটি মানে হলো সবাইকে একইভাবে আচরণ করা, সমানভাবে ট্রিট করা। বাট ইকুইটি মানে হচ্ছে মানুষের ভিন্ন প্রয়োজন অনুযায়ী তাকে সেইভাবে সাপোর্ট দেওয়া। তো যদি কর্মক্ষেত্রে সবাইকে একই লিভ পলিসি দেওয়া যায় সেটা হয়ে যাবে ইকুয়ালিটি। ঠিক আছে। আর যদি মেনস্ট্রুয়েশন রিলেটেড যদি কোনো হেলথ ইস্যু কারোর যদি হয়ে থাকে সেটা যদি বিবেচনা করে কাউকে যদি সাপোর্ট দেওয়া হয় সেটা কিন্তু একটা ইকুইটির এক্সাম্পল চলে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা কিন্তু দুটো এক্সাম্পলকে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইকুয়ালিটি, একটা হচ্ছে ইকুইটি। তো এই ধারণাটা কিন্তু ফেমিনিস্ট পলিসি অ্যানালিসিসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ধারণা। এটা গেল। এবারে আমরা আসছি সোশ্যাল ওয়ার্ক পার্সপেক্টিভের সাথে, মানে এই যে ইস্যুটা হয়েছে সেটাকে কিভাবে আমরা লিঙ্ক করতে পারি। তো সোশ্যাল ওয়ার্ক প্রফেশন বিষয়টাকে জেন্ডার জাস্টিস, পাবলিক হেলথ ইস্যু এগুলোর হিসাবে কিন্তু দেখছে বা এইগুলোর চোখে দেখছে।
তো সোশ্যাল ওয়ার্কের 3টে গুরুত্বপূর্ণ মূল্যবোধ এই বিষয়টার সঙ্গে কিন্তু জড়িত। সেটা হচ্ছে, একটা হচ্ছে হিউম্যান ডিগনিটি, যেটা বলতে বোঝাচ্ছে প্রতিটা মানুষের মর্যাদা ও সম্মান রক্ষা করা। নেক্সট হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, যেটার ক্ষেত্রে বলছে নারী ও পুরুষদের সমান অধিকারকে সুনিশ্চিত করা। নেক্সট ওয়ান হচ্ছে সোশ্যাল জাস্টিস, মানে সমাজে বৈষম্য বা অসমতা এই জিনিসটাকে কমানো। তো এই পার্সপেক্টিভটা থেকে আমরা যেটা বুঝতে পারছি মেনস্ট্রুয়াল লিভ ডিবেটে, তো এটা একটা হচ্ছে পলিসি ব্যালেন্সিং কিন্তু কোয়েশ্চেন। তো যেখানে পলিসি মেকার যারা আমাদের ভারতবর্ষে আছে তাদেরকে কিন্তু এটা বিবেচনা করতে হবে যে ওমেনদের হেলথ নিড নিয়ে কি নতুন কিছু করা যায়, ওয়ার্ক প্লেস ইকুয়ালিটি যাতে কিভাবে আরো বাড়ানো যায় বা এনহান্স করা যায়, প্লাস সোশ্যাল যে স্টিগমা বা ট্যাবু সেগুলোকে কিভাবে এরাডিকেট করা যায় বা রিডিউস করা যায়। এটা তো একদিনে তো এরাডিকেট করা সম্ভব নয়, এটা আস্তে আস্তে রিডিউস করতে হবে আমাদেরকে। তো আজকের আমাদের এই টপিকটা কয়েকটা গুরুত্বপূর্ণ কিন্তু পলিসি কোয়েশ্চেনকে তুলে ধরছে। তাহলে কি আমরা বলতে পারি যে ইকুয়ালিটি কি সবার জন্য, মানে এখানে কি সবার জন্য একই রুল প্রয়োগ করা উচিত, নাকি বায়োলজিক্যাল ডিফারেন্স অনুযায়ী সাপোর্টিভ ওয়ার্কপ্লেস পলিসি তৈরি করা উচিত? তো আপনাদের কি মনে হয় কোনটা করা উচিত এবং কেন করা উচিত সেটা আপনারা কমেন্ট বক্সে জানান। ফার্দার অন্য কি টপিকের উপর ভিডিও করা যেতে পারে সেটাও আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন। যদি কোথাও ভালো লেগে থাকে এই ভিডিওটা, আজকের এই টপিকটা, তো অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন।